শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পরিবর্তন বনাম অস্থিরতা, একদিকে জ্বালাও পোড়াও, সাথে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজধানীতে সরব আন্দোলন, আইন শৃঙ্খলার অবনতি, ঘরে বাইরে চাপ, আলোচিত সমালোচিত নানা ঘটনা এবং প্রতিক্রিয়া, যেন এক বিষাদময় সময় কাটাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মাঝেই রয়েছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর চাপ। সংকটের মাঝেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দিনের উল্লেখযোগ্য বাছাইকৃত সকল গুরুত্বপূর্ণ সংবাদ ও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুরুতেই জানিয়ে দেব এই সংবাদগুলোর শিরোনাম। আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন প্রকাশ আজ। এরপরেই জানাবো, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে আওয়ামী লীগের ইংরেজিতে বিবৃতি। ডেভিল হান্ট অভিযানের আওতায় নিরীহ মানুষের উপরে বর্বর নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদ। ভারতীয় অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রতিদিন লিখেছে, সাম্প্রতিক ঘটনার দায় এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার। ভোটের দাবিতে ইউনূসকে চাপ বিএনপির। গণতন্ত্র রক্ষায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস সরকার। জানিয়ে দেব, বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের। সর্বশেষ জানাবো, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটর কাফির। ৩২ নম্বরের জেরেই বাড়িতে আগুন দাবি করেন তিনি। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন প্রকাশ আজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিদেশি গণমাধ্যমের সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে রাজধানীর একাধিক আয়নাঘর পরিদর্শন করেছেন। এদিকে বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন আজ বুধবার প্রকাশ করবে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দিনের উল্লেখযোগ্য বাছাইকৃত সকল গুরুত্বপূর্ণ সংবাদ ও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিদেশি গণমাধ্যমের সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। রাজধানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের হেডকোয়ার্টারে অবস্থিত আয়নাঘর সহ ৩টি স্থান পরিদর্শন করেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গুমের শিকার ব্যক্তিদের এসব স্থানে আটকে রাখা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কাউকে ৮-৯ বছরও আটকে রাখা হয়েছিল বলে নিজের ফেসবুকে লিখেছেন মিস্টার আলম। পরে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা বলেন, এটা একটা বীভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ব বোধ বলে যে কোনো জিনিস আছে সেটার থেকে বহুদূরে গভীরে নিয়ে গেছে। নৃশংস অবস্থা। প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটা শুনি অবিশ্বাস্য লাগে যে এটা কি আমাদেরই দেশ, আমাদেরই জগৎ। বিনা কারণে জঙ্গি আখ্যায়িত করে মানুষকে তুলে এনে এসব টর্চার সেলে নির্যাতন করা হতো বলে উল্লেখ করেছেন অধ্যাপক ইউনূস। তিনি জানান, এখন শুনি সারা বাংলাদেশ জুড়েই আরো ৭00-৮০০ আয়নাঘর আছে। আমার ধারণা ছিল শুধু এখানেই আছে। এগুলোর সংখ্যাও নিরূপণ করা যায় না, কতটা জানা আছে কতটা অজানা আছে বলেন তিনি। তিনি বলেন, গুম কমিশনকে এসব আয়নাঘর আবিষ্কার করার জন্য অনেক ধন্যবাদ জানাই। আইয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে না, গত সরকার এই আইয়ামে জাহিলিয়াতকেও প্রতিষ্ঠিত করে গেছে সর্বত্র। গুম কমিশনের প্রতিবেদনে এই আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। একই সাথে যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। এসব তথ্য প্রমাণ সিলগালা করে রাখা হবে এবং বিচারের জন্য ব্যবহৃত হবে বলেও জানান তিনি। এদিকে দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম নিজেরাও এই আয়নাঘরে বন্দী ছিলেন এবং তারা এই রুম চিহ্নিত করেছেন বলে জানান। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, উপদেষ্টা মাহফুজ আলমও উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও গুম কমিশনের সদস্য নূর খানও সেখানে ছিলেন। এছাড়া জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন দেবে আজ। বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। আজ বুধবার দুপুর ২:৩০টায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর জানিয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আজ জেনেভায় সংবাদ সম্মেলন হবে। এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য রাখবেন।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির ছিল, তবে বাংলাদেশের ক্ষেত্রে এটিই প্রথম। গণ অভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যাযজ্ঞের অভিযোগ ওঠার পরপরই জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়েছিল। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে তিনি জাতিসংঘ মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ভলকার তুর্ককে মানবাধিকার লঙ্ঘন তদন্তের আহ্বান জানান। গত আগস্টেই প্রাক তদন্ত দল ঢাকা আসে এবং সেপ্টেম্বরে মূল তদন্ত শুরু হয়। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। ডেভিল হান্ট অভিযানের আওতায় নিরীহ মানুষের উপরে বর্বর নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকার বিরোধী দলকে দমন করতে এবং ক্ষমতার উপরে তাদের অবৈধ দলকে শক্তিশালী করার জন্য তথাকথিত ডেভিল হান্ট অভিযান পরিচালনা করছে। গত 2 দিনেই এই যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে 1500 জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই অবৈধ দখলদার সরকার তাদের ক্ষমতা সুদৃঢ় করার জন্য সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করছে, যাতে জনগণ তাদের অধিকার দাবিতে আওয়াজ তুলতে না পারে। গণগ্রেপ্তারের মাধ্যমে এই অবৈধ সরকার জাতিকে চুপ করিয়ে দেওয়ার জন্য এক অগ্নিসংযোগ নীতি গ্রহণ করেছে। শত শত নিরীহ মানুষকে, যাদের মধ্যে তাদের স্তন্যপায়ী শিশুসহ মায়েদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, কেবল তাদের রাজনৈতিক বিশ্বাসের জন্য অন্যায়ভাবে আটক করা হয়েছে। কিছু ক্ষেত্রে বৃদ্ধ বাবা মাকে তাদের ছেলেদের খুঁজে না পেয়ে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার শিকদারকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে এবং নির্মম নির্যাতনের মাধ্যমে হেফাজতে মৃত্যুবরণ করে। এটি একটি ঘাতক অভিযানের চেয়ে কম কিছু নয়। বিরোধী দলমুক্ত রাজ্য প্রতিষ্ঠার জন্য একটি রক্তপিপাসু অভিযান। এটিকে শয়তান শিকার বলার পরিবর্তে এর নাম করা উচিত শয়তান দ্বারা নিরীহ মানুষ শিকার হচ্ছে। জনগণের অদম্য প্রতিরোধ ক্ষমতার ভীত হয়ে এই অবৈধ সরকার এখন জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে ডেভিল হান্ট শুরু করেছে, যার লক্ষ্য তাদের নিজস্ব রাষ্ট্র স্পন্সরিত লুটেরা এবং সন্ত্রাসীদের রক্ষা করা। গাজীপুরে জনগণের প্রতিরোধের পরপরই এই অভিযান ঘোষণা করা হয়েছিল। এর অংশ হিসেবে শুধুমাত্র গাজীপুরেই প্রায় 300 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশব্যাপী গণগ্রেপ্তার করা হয়েছে। এই প্রচেষ্টা সত্ত্বেও সরকার সমর্থিত জনতা তাদের তাণ্ডব চালিয়ে যাচ্ছে, যার ফলে সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হচ্ছে। মানুষ এখন তাদের নিজস্ব প্রতিরোধ আন্দোলন গড়ে তুলছে। জাতীয় ও আন্তর্জাতিক উভয় স্তরেই এই অবৈধ সরকারের বিরুদ্ধে নিন্দা বাড়ছে। মনোযোগ অন্যদিকে ঘোরাতে এই সরকারের একজন উপদেষ্টা বিভ্রান্তিকর রাজনৈতিক বর্ণনায় জনতাকে শয়তান হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। তবে সরকারের পদক্ষেপ এই দাবির অসারতা প্রকাশ করে, কারণ এই গণপিটুনির পিছনে আসল অপরাধীদের স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। তবুও তাদের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। কারণটি সহজ, অবৈধ সরকার নিজেই এই অন্ধকার শক্তিগুলিকে লালন পালন এবং রক্ষা করছে। ইংরেজিতে দেওয়া ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, তবুও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এই দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই এই দানবীয় শক্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য। আমরা জাতির প্রতি পূর্ব ঘোষিত কর্মসূচিগুলোকে দারুণভাবে সফল করার আহ্বান জানাই। 17ই ফেব্রুয়ারি দেশব্যাপী মশাল মিছিল এবং 18ই ফেব্রুয়ারি পূর্ণমাত্রার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর হরতাল। বিবৃতির শেষ অংশে বলা হয়েছে, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে আমরা এই অশুভ শক্তিকে পরাজিত করব। ভারতীয় অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রতিদিন লিখেছে, সাম্প্রতিক ঘটনার দায় এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার। ভোটের দাবিতে ইউনূসকে চাপ, বিএনপির গণতন্ত্র রক্ষায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস সরকার। তাদের প্রতিবেদনে লেখা হয়েছে, চরম অরাজক পরিস্থিতিতে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে দিকে দিকে হামলা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অত্যাচারিত হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরাও বিপন্ন গণতন্ত্র। সাম্প্রতিক এই ঘটনা কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না ইউনূসের অন্তর্বর্তী সরকার। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে এভাবেই প্রধান উপদেষ্টার উপরে নাকি চাপ বাড়িয়েছে বিএনপি। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, গণতন্ত্র রক্ষা ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে ভোটের দাবিতে সরব ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নও সব মিলিয়ে ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস।
এছাড়া উল্লেখ করা হয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই ইস্যুকে সমর্থন জানিয়েছে বিএনপিও। সোমবার এ বিষয়ে কথা বলতে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতারা। সেখানে বেশ কিছুক্ষণ তারা বৈঠক করেন বলে জানা যায়। ইউনূসের সঙ্গে বৈঠকে আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলমগীর বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর দায় ইউনূস সরকার এড়াতে পারে না। বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল যে সার্বিক বিষয়ে দলের উদ্বেগের বিষয়গুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটা বিএনপির দায়িত্ব। বিএনপি সেই দায়িত্ব পালন করেছে। বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের। দেশের মুসলমানদের বিরুদ্ধে ট্রান্সন্যাশনাল ইসলাম বিদ্বেষীদের সর্বাত্মক ষড়যন্ত্র বন্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। মঙ্গলবার জুলাই আগস্ট বিপ্লবে সম্পৃক্ত ছাত্র জনতা গঠিত প্রথম দল জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালিব ইহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি করা হয়। দলটির দাবি, সোমবার অমর একুশে বইমেলায় দুইজন ছাত্রকে জয় বাংলা স্লোগান দিয়ে মারধর করে দেশে জঙ্গিবাদের অপবাদ ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে। এটি দেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, যার সঙ্গে ট্রান্সন্যাশনাল ইসলাম বিদ্বেষীদের বয়ান ও অপপ্রচারের হুবহু মিল আছে। ফলে বইমেলার ঘটনাকে বাংলাদেশের মুসলমানদের হত্যাকারী প্রমাণ করার ষড়যন্ত্র বলে গণ্য করা সময়ের দাবি। আগুনে পুড়ে সব শেষ কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির। ৩২ নম্বরের জেরেই বাড়িতে আগুন দাবি করেন তিনি। ধানমন্ডির ৩২ নম্বরের জেরেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। বুধবার ১২ ফেব্রুয়ারি বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পোড়া নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলন করে তিনি এই মন্তব্য করেন। এ সময় কাফি বলেন, ৩২ নম্বরের সামনে আমি বুলডোজারের সামনে স্লোগান দিয়েছি, সি সি হাসিনা লজ্জায় বাঁচি না। সেদিন আওয়ামী লীগের দোসররা ঘোষণা দিয়েছিল যে যারা ৩২ পুড়িয়ে দিয়েছে তাদের বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হবে। নিষিদ্ধ ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি, এটাই তো তা প্রমাণ করে। তিনি বলেন, এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকার আরো শক্তিশালী হোক। যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে তারা বলুক, তাহলে এদেশের সাধারণ জনগণ বিপ্লবী সরকার গঠন করবে। তিনি আরো বলেন, আমি এই সরকারকে 7 দিনের আলটিমেটাম দিলাম। এই 7 দিনের মধ্যে যদি সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক করা সহ আমার বাড়ি পুনরায় তৈরি করতে না পারে তাহলে আমি ঢাকা কলাপাড়ার রাজপথে বিপ্লবী সরকারের ডাক দেব। এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেন, আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব, মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমি নিজেই বিকল্প হব, আমি বিপ্লবী সরকার হব। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে 1:30টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রসপাড়া তার গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কাফির পিতা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান। তবে কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।